নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সাইটোকাইনেসিস নিয়ে। তো এর আগে আমরা মাইটোসিস ফেজে বা মাইটোসিস দশার আমরা টেলোফেজ পর্যন্ত পড়ে নিয়েছিলাম। টেলোফেজ হচ্ছে কি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয় বিভাজন যেটা হয় সেটার যে শেষ দশা সেটা, ঠিক আছে। তো এইবার আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস নামটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে কি সাইটোপ্লাজমের বিভাজন, ঠিক আছে। তো আমরা সেটা কিভাবে হয় এবারে দেখব। তো প্রথমেই বলি যে সাইটোপ্লাজম যেটা সেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিছুটা আলাদা হবে আর প্রাণী কোষের ক্ষেত্রে কিছুটা আলাদা হয়, ঠিক আছে। তো আমি দুটোই কিন্তু বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াস বিভাজনে যখন টেলোফেজ হয়, ঠিক আছে, আমরা লাস্ট বলেছিলাম টেলোফেজ দশা, ঠিক আছে। টেলোফেজ চলাকালীন কি হয়, বেমের যে বিষুব অঞ্চলের মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্মতন্তু গুচ্ছাকারে জমা হয়, ঠিক আছে। সেই গুচ্ছাকারে জমা হয়ে কি গঠন করছে, ফ্র্যাগমোপ্লাস্ট। কি নাম বললাম আমরা, ফ্র্যাগমোপ্লাস্ট, ঠিক আছে। যা গলগি ভেসিকেলের সঙ্গে মিলিত হয়ে কি তৈরি করছে, কোষপাত বা সেল প্লেট গঠন করে, ঠিক আছে। এই সেল প্লেটের দুপাশে অন্যান্য বস্তু জমা হয়ে ভৌত রাসায়নিক পরিবর্তনের দ্বারা কোষ প্রাচীর তৈরি করে বা গঠিত হয়। ফলে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ গঠন করছে, ঠিক আছে। তার মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে টেলোফেজ চলাকালীন এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। তো আমরা কি বললাম ফার্স্টে, সাইটোকাইনেসিস, ঠিক আছে। সাইটোকাইনেসিস, ঠিক আছে। সাইটোকাইনেসিস মানে বললাম হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসে কি হয়, তো এই ক্ষেত্রে আমরা যদি একটা উদ্ভিদ কোষ যদি আমরা আঁকতে চাই, ঠিক আছে। তো এইটা আমরা এখানে আঁকার চেষ্টা করছি কিভাবে সাইটোপ্লাজমের বিভাজনটা হয় বা সাইটোকাইনেসিসটা হয়, ওকে। তো এইভাবে যদি আমরা একটা উদ্ভিদ কোষকে আঁকি, ঠিক আছে, এটা আঁকছি আমরা। এই হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ আমরা আঁকছি। এবার আমরা অপত্য নিউক্লিয়াসটা আঁকবো, যেটা আমাদের অলরেডি বিভাজন হচ্ছিল টেলোফেজের শেষে, যেটা বিভাজন হয়েছে আর কি। তো আমরা সেটা আঁকছি। এই হচ্ছে আমাদের অপত্য নিউক্লিয়াসটা আমরা এখানে আঁকলাম। এই হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা এইটাকে কি বললাম, এটা হচ্ছে কি অপত্য নিউক্লিয়াস, ওকে। এই হচ্ছে আমাদের অপত্য নিউক্লিয়াস। তো এইটার থেকে আমরা এখানে আঁকছি। তো এইখানে আমাদের কি বলছে, সেটা বলছে যে নিউক্লিয়াসের বিভাজনে টেলোফেজ চলাকালীন বেমের যে বিষুব অঞ্চল, ঠিক আছে, এই যে বেম, এইটার ঠিক বিষুব অঞ্চল মানে হচ্ছে মাঝখান, ঠিক আছে, এই জায়গাটা, ঠিক আছে। এই বিষুব অঞ্চলে আমাদের কি হচ্ছে, এর ঠিক মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্মতন্তু গুচ্ছাকারে জমা হচ্ছে, ঠিক আছে। গুচ্ছাকারে যদি আমরা দেখি এখানে জমা হয় এরমভাবে একসাথে, এরা হচ্ছে কি জমা হচ্ছে, ঠিক আছে। মাইক্রোফিলামেন্ট নামক তন্তু গুচ্ছাকারে একসাথে জমা হচ্ছে, জমা হয়ে এরা কি করছে, ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করছে, ঠিক আছে। এই যে জিনিসটা গঠন হলো সেটার নাম আমরা কি দেব, ফ্র্যাগমোপ্লাস্ট, ঠিক আছে। তার মানে সাইটোকাইনেসিসের প্রথম স্টেপ আমরা কি দেখছি, যে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি, তাই তো। ফ্র্যাগমোপ্লাস্টে কি হচ্ছে, এটা অবশ্যই উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিভাবে তৈরি হচ্ছে, অপত্য কোষ, অপত্য নিউক্লিয়াস যেটা ছিল সেটা আমরা এখানে দেখিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে অপত্য নিউক্লিয়াস, ঠিক আছে। কি হচ্ছে, এই যে ঠিক বেমের যে বিষুব অঞ্চল সেইখানে মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্মতন্তু গুচ্ছাকারে জমা হচ্ছে, জমা হয়ে কি তৈরি করছে, এখানে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করছে, ঠিক আছে। এই ফ্র্যাগমোপ্লাস্ট কি করে, গলগি ভেসিকেল এর সঙ্গে মিলিত হয়, মিলিত হয়ে এরা কি করে, কোষপাত তৈরি করে, ঠিক আছে।
ঠিক এইখানটাতেই হচ্ছে আবার কি আছে, ভেসিকেল। ঠিক আছে, কি ভেসিকেল? গলগি ভেসিকেল। ঠিক আছে, এরা কি করবে? এরা মিলিত হয়ে কি তৈরি করবে? তার মানে এখানে আমরা কি দেখলাম, ফ্রাগমোপ্লাস্ট কার সাথে যুক্ত হচ্ছে? গলগি ভেসিকেল তৈরি করছে, যুক্ত হচ্ছে, সরি, ফ্রাগমোপ্লাস্ট আর গলগি ভেসিকেল এই দুটো যুক্ত হয়ে তৈরি করছে হচ্ছে কোষ পাত। ঠিক আছে, এইটা কিন্তু অবশ্যই উদ্ভিদ কোষ। তো এইখান থেকে আমাদের কোয়েশ্চেন কি হতে পারে? একটা প্রশ্ন হতে পারে যে এই ফ্রাগমোপ্লাস্টটা কি, সেটা তোমাদের বললাম যে মাইক্রোফিলামেন্ট কি তন্তু বললাম, মাইক্রোফিলামেন্ট তন্তু। ঠিক আছে, সূক্ষ্ম হয়। এইটা হচ্ছে কি জমা হয়ে, গুচ্ছকারে জমা হয়ে ফ্রাগমোপ্লাস্ট তৈরি করছে। এই ফ্রাগমোপ্লাস্ট গলগি ভেসিকেলের সাথে যুক্ত হয়ে কোষপাত তৈরি করছে। ঠিক আছে, তো কোষপাতটা এবারে আমরা এঁকে দেখাচ্ছি। ঠিক আছে, ফার্স্টে আমরা কি আঁকবো, সেটা হচ্ছে কোষ পর্দাটা। কোষ পর্দা আর কোষপাতের মধ্যে কি ডিফারেন্স সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, তো কোষ পর্দা আমরা এখানে আঁকছি, এই যে এই হলো কোষ পর্দা আমাদের। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোষ পর্দা, এটা আঁকলাম আমি হচ্ছে কোষ পর্দা। এই যে এই হচ্ছে আমাদের কোষ পর্দা। ঠিক আছে, এই হলো কোষ পর্দা। তো আমরা এবারে কোষপাতটা আঁকছি। ঠিক আছে, আমরা বলেছিলাম যে গলগি ভেসিকেল আর হচ্ছে কি ফ্রাগমোপ্লাস্ট, এই দুটো যখন যুক্ত হচ্ছে তখন হচ্ছে কোষপাত তৈরি হচ্ছে। ঠিক আছে, তার আগে আমাদের কি আঁকতে হবে? দুদিকে দুটো নিউক্লিয়াসটা আঁকতে হবে, বেমটা দেখাতে হবে, তাই তো? এইভাবে হচ্ছে নিউক্লিয়াসটা আমরা আঁকবো। এইবারে হচ্ছে কি বেম। এই হচ্ছে বেম, তাই তো? বেমের ঠিক বিষুব অঞ্চলে আমরা দেখিয়েছিলাম, যেহেতু এই যে এই ছবিটাতে আমরা পরিষ্কার দেখিয়েছি কিভাবে তৈরি হচ্ছে, তাই তো? তার মানে এখানেও হচ্ছে ঠিক বিষুব অঞ্চলেই তৈরি হবে। তো আমরা এখানে ঠিক বিষুব অঞ্চলে এই কোষপাতটা তৈরি করলাম। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে কি কোষ পাত, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে কি কোষ পর্দা আর এইটা হচ্ছে কি কোষপাত। ঠিক আছে, তো এই কোষপাত বা এটার আরেকটা নাম কি সেল প্লেট। ঠিক আছে, সেল প্লেট এটা তৈরি হলো। এই সেল প্লেটের দুপাশে অন্যান্য বস্তু জমা হয়ে ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের দ্বারা কোষ প্রাচীর গঠিত হয়, ফলে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে। ঠিক আছে, এইবারে এইখানে আমরা কিভাবে দেখবো যে নব কোষ প্রাচীর তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট স্টেপে আমরা যাব এবারে। তো ছবিটা কেমন হবে? ঠিক নতুন কোষ প্রাচীরের ছবি, এটা হচ্ছে লাস্ট। ঠিক আছে, এই ডায়াগ্রামটাই হচ্ছে এই উদ্ভিদ কোষের যে সাইটোকাইনেসিসের, সেটা হচ্ছে কি লাস্ট ডায়াগ্রাম। ওকে, ফার্স্টেই আমরা এখানে আঁকছি। আচ্ছা, এইবারে কি হচ্ছে, এই যে মাঝখানটাতে আমরা দেখেছিলাম যে কোষ প্লেট বা কোষ পাত্তা তৈরি হচ্ছে বা সেল প্লেট তৈরি হয়েছিল, সেই জায়গাটাতে কি হচ্ছে, একটা প্রাচীর তৈরি হয়ে গেছে, মানে এই সেলটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক আছে,
এটা একটা নতুন কোষ প্রাচীর, ঠিক আছে। নবকোষ প্রাচীর, ঠিক আছে। এইখানে কি হবে, একটা অপত্য নিউক্লিয়াস থাকবে। এইখানে কি হলো, একটা অপত্য নিউক্লিয়াস। এই হচ্ছে আমাদের উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস, ঠিক আছে। তো আমরা প্রথমে যে স্টেপটা পড়েছিলাম উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস, সেটা একবার দেখে নিই। প্রথমে কি হয়েছিল, প্রথমে হয়েছিল যে মাইক্রোফিলামেন্ট তন্তু যেটা, সেটা ঠিক বেমের যে, এটা অবশ্যই টেলোফেজ দশার চলাকালীন যে নিউক্লিয়াসের বিভাজনটা হচ্ছে সেই সময় হচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, তো কি হচ্ছে, মাইক্রোফিলামেন্ট নামক একটা সূক্ষ্ম তন্তু আছে, সেই তন্তুটা হচ্ছে কি গুচ্ছাকারে জমা হচ্ছে করে, জমা হয়ে বেমের ঠিক মাঝখানটাতে বা বিষুব অঞ্চলে কি তৈরি করছে, ফ্রাগমোপ্লাস্ট তৈরি করছে, ঠিক আছে। এই ফ্রাগমোপ্লাস্ট গলগি ভেসিকেলের সাথে যুক্ত হয়ে তৈরি করছে হচ্ছে কোষপাত বা সেল প্লেট। তার মানে এইটা হচ্ছে ফার্স্ট, দেন এইটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। কোষপাত তৈরি হলো, এইখানে দেখাচ্ছে কোষপাতটা ঠিক কেমন দেখতে হয়েছে, এই যে এইরকম হয় কোষপাতটা দেখতে। এরপর যে থার্ড স্টেপটা হবে সেটা হলো এই যে, এইটা হচ্ছে ঠিক থার্ড স্টেপ। এইখানে কি হচ্ছে, পুরো কোষ প্রাচীর তৈরি হলো কোষপাতটা থেকে, ঠিক আছে। কিভাবে ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের দ্বারা আর সেল প্লেট বা কোষপাতের দুপাশে অন্যান্য বস্তু জমা হয়ে এই কোষ প্রাচীরটা তৈরি হলো। এর ফলে সাইটোপ্লাজমটা সম্পূর্ণরূপে বিভাজিত হলো এবং সাইটোকাইনেসিসটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে সম্পূর্ণভাবে সম্পন্ন হলো, ঠিক আছে। তো এইবারে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি প্রাণী কোষের ক্ষেত্রে কিভাবে সাইটোকাইনেসিসটা হয়, ঠিক আছে। এরবারে আমরা বলছি হচ্ছে কি প্রাণী কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয় আর কোষের মাঝ বরাবর অঞ্চলের দুপাশ থেকে কোষপর্দা সংকুচিত হয়ে একটা ভাঁজ গঠিত হয়, যেটাকে আমরা ফাড়ো বলছি ভাঁজটাকে। বিপরীত প্রান্তের কোষপর্দার ভাঁজ ক্রমশ ভেতরের দিকে বিস্তৃত হয়ে পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়ে কোষের সাইটোপ্লাজমকে দুটি সমান অংশে ভাগ করে। ওকে, তার মানে আমরা কি বললাম, প্রাণী কোষের ক্ষেত্রে কি হচ্ছে, প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে বা সাইটোকাইনেসিস হচ্ছে। ক্লিভেজ পদ্ধতি, এই যে ক্লিভেজ কাকে বলে বা কিভাবে হয়, এই টোটাল জিনিসটা তোমাদের এইখানে এই সময় পড়ার কথা নয়। এরপর আমরা যখন ডিটেলসে এই জিনিসগুলো জানবো উঁচু ক্লাসে, দেন উঁচু ক্লাসের যে ভিডিওগুলো হবে সেইখানে তোমরা এই সম্পর্কে জানতে পারবে। ওকে, তো আপাতত শুধুমাত্র নামটুকু জেনে রাখো ক্লিভেজ, ঠিক আছে। তো আমরা এখানে ফার্স্টে দেখি একটা মাতৃকোষ, ঠিক আছে। এখানে আমরা একটা মাতৃকোষ আঁকছি, প্রাণী মাতৃকোষ, ঠিক আছে। এইখানে হচ্ছে কি নিউক্লিয়াস, এখানে হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। এইটা থেকে কিভাবে হচ্ছে, ঠিক আছে, এইখানে হচ্ছে কি ক্লিভেজ হবে, ঠিক আছে, ক্লিভেজ পদ্ধতিতে। তার মানে এই জিনিসটা ঠিক কেমন দেখতে হবে, এই জিনিসটা ঠিক এই রকম ধরনের দেখতে হবে। এইভাবে হচ্ছে তৈরি হলো, ঠিক আছে। এখানে একটা নিউক্লিয়াস, এইখানে একটা নিউক্লিয়াস ক্লিভেজ পদ্ধতিতে। তো এইটা আমরা কি দেখলাম, এই জিনিসটা হচ্ছে কি নিউক্লিয়াস, এই জিনিসটা হচ্ছে কি নিউক্লিয়াস, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে কি মাতৃকোষ এঁকেছিলাম আমরা, এটা হচ্ছে মাতৃকোষ। এইটা থেকে ফার্স্টে আস্তে আস্তে এখানে একটা ভাঁজ তৈরি হচ্ছে, ঠিক আছে, এই ভাঁজটা, ঠিক আছে। এই ভাঁজটা এরপরে আরো বেশি ভাঁজ হবে, ঠিক আছে। তার মানে এটা কেমন হয়ে যাবে, এই রকম হচ্ছে, ঠিক আছে। এই যে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছে, ঠিক আছে। এরপরে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। এখানে যেমনভাবে নিউক্লিয়াসটা ছিল তেমনভাবেই নিউক্লিয়াসটা থাকবে, এখানে থাকলো। এইবারে হচ্ছে কি লাস্ট স্টেপ আসবে, ঠিক আছে। এই ভাঁজটা হয়ে সম্পূর্ণভাবে কি করে আলাদা হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে এখানে আমরা দেখছি। এইখানে একটা অপত্য কোষ হলো, এইখানে একটা অপত্য কোষ হলো, ঠিক আছে।
এইটা একটা অপত্য, অপত্য কোষ। ঠিক আছে, এই হচ্ছে ক্লিভেজ পদ্ধতিতে ভাঁজ, বা এইগুলো কি, এগুলো যে ভাঁজ বা কি বললাম, ফাড়ো। ওকে ওকে, এই হচ্ছে ভাঁজ বা ফাড়ো। এইটা হচ্ছে অপত্য কোষ, এটা হচ্ছে মাতৃকোষ। ঠিক আছে, তার মানে প্রাণী কোষের ক্ষেত্রে কি হলো, প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে এই যে সাইটোপ্লাজম আছে সেটা বিভাজিত হয়। ঠিক আছে, কোষের ঠিক মাঝ বরাবর, কোষের একদম ঠিক মাঝ বরাবর অঞ্চলের দুপাশে থেকে কোষ পর্দা, এই যে এই সাইডের যেটা দেখছো এটা হচ্ছে কি কোষ পর্দা। ঠিক আছে, এই কোষ পর্দাটাই হচ্ছে কি সংকুচিত হচ্ছে, এখানে সংকুচিত হচ্ছে, দুপাশ থেকেই সংকুচিত হচ্ছে। ঠিক আছে, সংকুচিত হয়ে একটা ভাঁজ তৈরি করে। এই যে ভাঁজ তৈরি করছে, এটা একটা ভাঁজ, এখান থেকে একটা ভাঁজ তৈরি হচ্ছে, এই যে ভাঁজ বা ফাড়ো তৈরি করে। ঠিক আছে, বিপরীত প্রান্তের কোষ পর্দার ভাঁজ ক্রমশ ভেতরের দিকে বিস্তৃত হচ্ছে। এইখানে যতটা ভাঁজ ছিল এইটার থেকে কিন্তু এটাতে বেশি ভাঁজ। ঠিক আছে, ক্রমশ ভেতরের দিকে ঢুকছে। ঠিক আছে, ঢোকার পরে কি হচ্ছে, পরস্পর থেকে পরস্পর এর সঙ্গে সংলগ্ন হয়ে কোষের সাইটোপ্লাজমকে দুটি সমান অংশে ভাগ করে দেয়। এবার এইটা যখন পুরোপুরি মিলে যাবে তখন কি হবে, দুটো পুরোপুরি আলাদা হয়ে যাবে, হয়ে সাইটোপ্লাজম দুটো ভাগ হয়ে গেল, দুটো অপত্য কোষ তৈরি হলো। ঠিক আছে, এইভাবেই হচ্ছে কি প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস পদ্ধতিটি সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, আশা করছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসটা বোঝা গেল। তো এইবারে আমরা বলবো যে সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে কি হবে। ঠিক আছে, সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে নিউক্লিয়াস বিভাজনের পরে যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে দুটো অপত্য কোষ সৃষ্টিই হবে না, বরং একটি কোষেই নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হয়ে বাড়তে থাকবে। ঠিক আছে, এই যে একটা কোষে দুটো নিউক্লিয়াস দেখছো, যদি সাইটোকাইনেসিস না হয় অপত্য কোষ তৈরি হবে না, তাই তো, নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হয়ে বাড়তে থাকবে। ঠিক আছে, ফলে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ সৃষ্টি হবে। একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট এবং প্রাণী কোষকে সিনসাইটিয়াম বলা হয়ে থাকে। ঠিক আছে, এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। একটা আমরা বললাম হচ্ছে কি সিনোসাইট, আরেকটা আমরা বলছি হচ্ছে কি সিন সাইটিয়াম। ঠিক আছে, এইটা হচ্ছে কি উদ্ভিদ কোষে একাধিক যে নিউক্লিয়াস যুক্ত কোষ সেটাকে বলছে সিনোসাইট, আর প্রাণী কোষের ক্ষেত্রে যদি একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ হয় তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি প্রাণী কোষ সিনসাইটিয়াম, উদ্ভিদ কোষ। ঠিক আছে, এগুলো অবশ্যই হচ্ছে কি একাধিক নিউক্লিয়াস যুক্ত। আর এইটা কখন তৈরি হবে, যখন হচ্ছে কি সাইটোকাইনেসিসটা হবে না সেই ক্ষেত্রে হচ্ছে তৈরি হবে। ঠিক আছে, এইবারে আমরা মাইটোসিসটা এখানেই সম্পন্ন হলো। মাইটোসিসের ক্ষেত্রে প্রথমে হয়েছিল ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যে আমরা দেখেছিলাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আগের যে ভিডিওটা আছে সেটাতে আমরা টেলোফেজটা সম্পন্ন করেছিলাম। দেন এই ভিডিওতে আমরা সাইটোকাইনেসিসটা পড়লাম। তো মাইটোসিসের যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সম্পূর্ণ হলো, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন কিন্তু সম্পূর্ণ হয়েছে। এইবারে আমরা দেখেছিলাম যে উদ্ভিদ আর প্রাণী কোষ দুটোর ক্ষেত্রেই আমরা মাইটোসিসটা পড়েছিলাম, তাই তো, উদ্ভিদ কোষের ক্ষেত্রেও মাইটোসিস পড়েছি, প্রাণী কোষের ক্ষেত্রেও পড়েছি। সেটা ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রেও উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে, প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, আবার সাইটোকাইনেসিসের ক্ষেত্রেও উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে, প্রাণী কোষের ক্ষেত্রে হবে কি হবে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে পড়েছি। তো আমাদের এইবারে একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে কি ডিফারেন্স, তাই তো। কেন আমরা এটাকে আলাদা করে পড়লাম, নিশ্চয়ই কোনো পার্থক্য তো রয়েছে, অবশ্যই আমরা আগের ভিডিওতে সেটা পড়ে বুঝতে পেরেছি যে কি পার্থক্য রয়েছে, তাই তো। সেই জন্যই আমরা এবারে কি করব, যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের যে মাইটোসিস সেটাকে আমরা এবারে আলাদা করব বা পার্থক্য করব বা ডিফারেন্স করব। ওকে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাইটোসিসের বেশি কিন্তু পার্থক্য নেই। ঠিক আছে, মোটামুটি দুটো পয়েন্টের আমরা পার্থক্য বুঝতে পারবো। প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কি বেমতন্তু গঠন, এবং দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কি সাইটোকাইনেসিসের পদ্ধতি। এই দুটোতেই হচ্ছে কি ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখছি হচ্ছে কি
বেমতন্তু গঠন পয়েন্টে কি কি ডিফারেন্স আছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাইটোসিসের, ঠিক আছে। তো উদ্ভিদ কোষের যে মাইটোসিস আছে সেইখানে হচ্ছে বেমতন্তু গঠনটা কিভাবে হচ্ছে, মাইক্রোটিউবিউলগুলি অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত হয়ে বেমতন্তু গঠন করছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হচ্ছে, সেন্ট্রোজোমের যে অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠন হয়, ঠিক আছে। তার মানে কি এইটার ক্ষেত্রে হচ্ছে কি উদ্ভিদ কোষে কিভাবে হচ্ছে কি মাইক্রোটিউবিউলগুলি অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত হয়ে বেমতন্তু গঠন করছে। আর কি প্রাণী কোষে কি করছে, সেন্ট্রোজোমের যে অ্যাস্ট্রাল রশ্মি আছে সেটা হচ্ছে কি বেমতন্তু গঠন করছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেন্ট্রোজোমটা কিন্তু প্রাণীকেশের ক্ষেত্রে দুটো ভাগে বিভক্ত হয় হয়ে নিউক্লিয়াসের দুটো মেরুতে 180 ডিগ্রি কোণে অবস্থান করে। সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি বিপরীত দিকে বিস্তৃত হয়ে দুই মেরুর মধ্যে যোগাযোগ স্থাপন করে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মির একটা কাজ বলা যেতে পারে কিভাবে করে। তো আমরা এবারে নেক্সট পয়েন্ট যাব, মানে হচ্ছে দুটো পয়েন্টের কথা বলেছিলাম ডিফারেন্স আছে, দেন নেক্সট পয়েন্টে যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে কি সাইটোকাইনেসিস পদ্ধতিতে। সাইটোকাইনেসিসে কি ডিফারেন্স আছে, তো একটু আগেই আমরা দেখলাম যে সাইটোকাইনেসিস পদ্ধতি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেমন হয়, প্রাণী কোষের ক্ষেত্রে কেমন হয় মাইটোসিসে। তো কোথায় ডিফারেন্সটা কোথায়, যেটা হচ্ছে কি না উদ্ভিদ কোষ সেইখানে হচ্ছে কি কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, তাই তো। উদ্ভিদ কোষে কোষপাত তৈরির মাধ্যমে, আর প্রাণী কোষে কি হচ্ছে ক্লিভেজের মাধ্যমে, তাই তো। ক্লিভেজের মাধ্যমে, ঠিক আছে। ক্লিভেজের মাধ্যমে সাইটোকাইনেসিস পদ্ধতিটা হচ্ছে প্রাণী কোষে, ঠিক আছে। এইবারে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে কি সাইটোকাইনেসিস যেটা উদ্ভিদ কোষে হয় সেটা হচ্ছে টেলোফেজ দশায় অপত্য নিউক্লিয়াস দ্বয়ের মাঝখানে ফ্রাগমোপ্লাস্ট সৃষ্টি হয় যা কোষপাত তৈরি করে, তাই তো। ফলে সাইটোপ্লাজম দুটো ভাগে বিভক্ত হয়। আর যেটা হচ্ছে প্রাণী কোষ ছিল সেইটার ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানাফেজ দশায় স্টেম বডি গঠনের সঙ্গে সঙ্গে কোষের দুপাশের কোষ পর্দা ভাঁজ হয়ে ভেতর দিকে বিস্তৃত হতে থাকে এবং উভয় পাশের ভাঁজ পরস্পর মিলিত হয়ে সাইটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করে। তো আমরা ওটা দেখেছিলাম যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঠিক কোন সময় হচ্ছে, টেলোফেজের সময় হচ্ছে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোন দশায় হচ্ছে সেটা কিন্তু আমাদের বলা হয়নি, তাই তো। সেটা হচ্ছে কি অ্যানাফেজ দশা স্টেম বডি গঠনের সময় ওই ভাঁজটা তৈরি হচ্ছে, ঠিক আছে। উদ্ভিদ কোষে কোষপাত তৈরি হচ্ছে, কিভাবে কোষপাত তৈরি হচ্ছে, ওই যে ফ্র্যাগমোপ্লাস্টে তৈরি করলো মাইক্রোটিউবিউলগুলো, তাই তো, একসাথে গুচ্ছাকারে মাইক্রোটিউবিউলগুলো ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করলো, দেন ফ্র্যাগমোপ্লাস্ট হচ্ছে গলগি ভেসিকলের সাথে যুক্ত হলো, তারপরে তারা যুক্ত হয়ে হচ্ছে কোষপাত তৈরি করলো, সেই কোষপাত বরাবর হচ্ছে কি কোষ প্রাচীর তৈরি হলো, তারপরে হচ্ছে কি অপত্য নিউক্লিয়াস দুটো সহ ভৌত এবং রাসায়নিক পদ্ধতির মাধ্যমে অপত্য নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমের বিভাজন হলো, তাই তো। এটা হচ্ছে উদ্ভিদ কোষে। আর প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে সেটা কোন সময়, অ্যানাফেজের যে স্টেম বডি গঠনের সময় ভাঁজ বা ফাড়ো তৈরির মাধ্যমে হচ্ছে এই সাইটোকাইনেসিস পদ্ধতিটি সম্পন্ন হয়। তো আমরা এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে মাইটোসিসের কি কি ডিফারেন্স বা পার্থক্য সেটা আমরা বললাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব কি, ঠিক আছে। মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব কি, মাইটোসিসের যে গুরুত্বপূর্ণ তাৎপর্য সেটা, মাইটোসিস মানে কি আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কি সমবিভাজন, তাই তো। মানে 2n থেকে 2nই তৈরি হবে। আর মিওসিস মানে কি, সেটা হচ্ছে কি হ্রাস বিভাজন, মানে 2n থেকে n তৈরি হয়, তাই তো। তো ফার্স্ট যে আমরা তাৎপর্যটা বলতে পারি সেটা হচ্ছে কি গ্রোথ বা বৃদ্ধির তাৎপর্য, ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জীবদেহের বৃদ্ধি ঘটে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি, 2 নম্বর পয়েন্টে আমরা বলবো হচ্ছে
কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ। ঠিক আছে, এটা বলতে পারি। এইটাতে কি বলছে, জীবদেহের আঘাতপ্রাপ্ত স্থানে বা কেটে যাওয়া বা ছড়ে যাওয়া এই স্থানে মাইটোসিস কোষ বিভাজনের ফলে নতুন কোষ দিয়ে প্রতিস্থাপন ঘটে, ফলে জীবদেহের ক্ষয়পূরণ ঘটে। যেমন ক্ষয়প্রাপ্ত ত্বক পুনরায় নতুন ত্বক সৃষ্টি করে। আচ্ছা, এইটা একটু বোঝানোর আছে। যেমন বৃদ্ধির ক্ষেত্রে এই পয়েন্টটা ডিরেক্ট বলা ছিল যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, ফলে জীবদেহের বৃদ্ধি ঘটে, কিন্তু এটা অতটা সরল নয়, এটাই বুঝতে হবে। আমাদের যখন হাত কেটে যায় বা পা কেটে যায় তখন আমাদের ওখানে ক্ষত সৃষ্টি হয়, তাই তো, রক্ত বেরোয়, ঘা হয়ে যায়, দেন হচ্ছে কি তারপরে আস্তে আস্তে জিনিসটা শুকিয়ে গিয়ে আবার নতুন করে আগের মতো আস্তে আস্তে হয়ে যায়, তাই তো। এই যে জিনিসটা হচ্ছে, তাই তো, আবার নতুন ওখানে সেল তৈরি হচ্ছে বা কোষ তৈরি হচ্ছে, সেই জিনিসটা কিসের মাধ্যমে হচ্ছে, সেইটা হচ্ছে কি মাইটোসিসের মাধ্যমে। ঠিক আছে, কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে বা কোনো জায়গায় কেটে গেছে, সেই জায়গাটা পুনরায় ঠিকঠাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে এই যে টিকটিকির দেখবে যে লেজ কেটে যায়, তাই তো, লেজ কেটে গিয়ে আবার নতুন করে গজায়, তাই তো। তো ওই যে লেজটা যে নতুন করে প্রতিস্থাপিত হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে, সেটা হচ্ছে কি মাইটোসিসের জন্য হচ্ছে। ওরা হচ্ছে কি নতুন লেজ তৈরি করতে পারে, রিজেনারেশন করতে পারে, তাই তো, সেটা হচ্ছে কি মাইটোসিসের মাধ্যমেই হয়ে থাকে। তো নেক্সট পয়েন্ট আমরা কি বলবো, পুনরুৎপাদন বা রিজেনারেশন। ঠিক আছে, প্রাণীদেহের কোনো অংশের পুনরুৎপাদন ঘটে মাইটোসিস কোষ বিভাজনের ফলে, যেইটাই হচ্ছে কি টিকটিকির লেজের কথা বললাম, এইটাই হচ্ছে কি পুনরুৎপাদন। তার মানে আমরা 3টে পয়েন্ট পড়লাম এখানে আপাতত। পুনরুৎপাদন আর কোষ প্রতিস্থাপনটা কিন্তু একটু আলাদা, সেটা বোঝা দরকার। বৃদ্ধিটা আমরা বুঝতে পেরেছি, আর কোষ প্রতিস্থাপনটা কি, যখন কোনো কেটে যাওয়া স্থানে আমাদের যখন যেখানে ক্ষয় হচ্ছে সেখানে যখন একটা কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়ে নতুন চামড়া তৈরি হলো, জিনিসটা থেকে গেল, সেটা হচ্ছে কি কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ। আর পুনরুৎপাদন কি, নতুন করে লেজ তৈরি হওয়া। ঠিক আছে, অথবা প্রাণীদের পা বা তারা মাছের যে বাহু আছে বা টিকটিকির লেজ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে তার পুনরুৎপাদন ঘটে, এই জিনিসগুলো হচ্ছে কি পুনরুৎপাদন। ঠিক আছে, আর যেই সমস্ত প্রাণীদের পা, সেটা হচ্ছে কি ক্রাস্টেশিয়ান। ঠিক আছে, যেমন হচ্ছে কবচী শ্রেণীর প্রাণী যে, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা হয়। ঠিক আছে, আর একটা লাস্ট হচ্ছে কি এককোষী জীবরা যারা, তারা হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে। ঠিক আছে, তার মানে লাস্ট পয়েন্ট আমরা বলতে পারি হচ্ছে কি প্রজনন। ঠিক আছে, তার মানে কি এককোষী জীবরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে। তো এইখানেই আমাদের মাইটোসিসটা শেষ হচ্ছে। তো মাইটোসিসে আমরা ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, দেন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে মাইটোসিসের কি পার্থক্য আছে সেটাও পড়লাম, এবং মাইটোসিসের যে তাৎপর্য বা গুরুত্ব সেটা সম্পর্কেও জানলাম। তো এই ভিডিওটাই এখানে শেষ হচ্ছে। এর পরের যে ভিডিও হবে সেটাতে আমরা মিওসিস সম্পর্কে জানবো, এবং মিওসিস 1, 2 যেটার আগের একটা বেসিক ধারণা তোমাদের দেওয়া রয়েছে, ওভারঅল কিভাবে বিভাজিত হয়, কি ব্যাপার, সেগুলো সম্পর্কে আমরা এর পরের ভিডিওতে জানবো। এছাড়া হচ্ছে মিওসিসটা আমাদের শেষ হলেই মোটামুটি কোষ বিভাজনের যে চ্যাপ্টারটা সেটা আশা করছি শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।